বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কথা বলবো বিবিধ বিষয় এবং সৈয়দ আয়াতুল্লাহ আলী খমিনির জানাজায় গত ৩রা মার্চ অনুষ্ঠিত হয়েছে এবং জানা গেছে প্রায় ৩.৫ কোটির ঊর্ধ্বেই মানুষ জানাজায় অংশগ্রহণ করছেন, যা আসলে বিশ্বের তাকে ৪ মাস কীভাবে যে রাখলো, তাকে সে ন্যাচারালভাবে তার আবহাওয়াটা সেইভাবে, অথচ অন্য যেগুলা যারা মুভি করে রাখা হয়েছে লাশ সংরক্ষিতভাবে, যেমন মাও সেতুং এবং সোভিয়েত ইউনিয়নের যিনি একজন, এক কথায় সেই সকল লাশের যে অথচ কৃত্রিম উপায়ভাবে তাদের বডি তো কাট হয়ে গেছে, অথচ খামেনির যে লাশ, যে ইরানের বৈজ্ঞানিকরা কীভাবে সুরক্ষিত রাখছেন, তার মসৃণ, তার আবহাওয়া, তার চেহারা ত্বক কখনো সেইভাবে শুষ্ক হয়নি, মনে হয় যে কালকে মারা গেছেন বা শাহাদাত বরণ করেছেন। তা থেকে গত 28শে ফেব্রুয়ারি তাকে যে ইসরায়েল বোম্বিং করে তার বাড়িতে হত্যা করা হয়েছে, এই হত্যার সাথে সাথে তাদেরকে ওখান থেকে লাশ আজকে দীর্ঘদিন পরে, কেন আজকে 4 মাস পরে জানাজা সম্পন্ন করা হয়েছে, তখন ইরানের সুপ্রিম কাউন্সিল এবং গাইডিয়ানরা তারা মনে করেছেন তাদের পরামর্শক্রমে, যেহেতু এই মুহূর্তে জানাজা করলে অনেক কিছু দাঙ্গা ফাসাদ, দেশের একটা নাশকতা তৈরি হবে, ইসরায়েলরা এই সুযোগে বা আমেরিকারা তারা ওই সব জনগণকে এমনি উস্কিয়ে দিয়ে রাজনৈতিকভাবে একটি মানুষ হত্যার সামিল হবে, এই চিন্তা করে তারা তখন এখান থেকে ওইভাবে রাখা হয়েছে। এবং সে কোথায় রাখা হয়েছে এই 4 মাস পর্যন্ত তা আজও পর্যন্ত জানে না, যা বিশ্বের বৈজ্ঞানিকদের মাথার ভাঁজ ফেলেছে। ইরানের বৈজ্ঞানিকরা যে এত এক্সপার্ট, এত রাসায়নিক বিভিন্ন তারা এই ব্যবহার করে তাদের নিজের আইডিওলজি, নিজের সব কিছু মেকানিজম এবং যেগুলো করার দরকার সেগুলো তারা করতে সক্ষম হয়েছেন। আজকে এই জানাজায় একটি গুরুত্বপূর্ণ, যিনি বর্তমানে আয়াতুল্লাহ খমিনির ছেলে মোস্তফা খমিনি, তিনি হলেন এখন সর্বোচ্চ সুপ্রিম লিডার। এই জানাজায় তিনি অংশগ্রহণ করেন নাই, কেননা এই জানাজার ভিতরে নাশকতা তাদের গুপ্ত হত্যা করতে পারবে, এই ব্যাপারে তারা আগাম সূত্রের মতে জানা যায়। এবং অলরেডি যে কাজ ইসরায়েলের যিনি যুদ্ধমন্ত্রী, তিনি তো ঘোষণাই দিয়েছেন যে তাকে এবং বেছে বেছে লিডারদেরকে হত্যা করবে। এই ধরনের যখন এই সংবাদগুলো আসে, তখনই তাদের ভিতরে একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। আমি তালুকদার আব্দুল হান্নান। সুপ্রিয় দর্শক, আমি বরাবরই যেভাবে আমি ভিডিও করে থাকি, যেরকম ন্যাচারালভাবে, সেটার হলো ন্যাচারাল বলতে আমার প্রকৃতি ব্যাকগ্রাউন্ডে দেখছেন আমি ভালো লাগে, এবং দর্শকদেরকেও এটাকে মনে করি একটি ভালো বার্তা বহন করবে এবং সেটা পজিটিভলি দেখবে। আজকে শুধু এইটাই না, আজকে বাংলাদেশের থেকে যে 10 জন প্রতিনিধি গেছেন তার জানা যায়, যেরকম স্পিকার, বাংলা বিএনপির পক্ষ থেকে স্পিকার বর্তমান রানিং বিএনপি সরকারের স্পিকার মেজর হাফিজ, এবং এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি, জামাত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সহ যে অনেক হেভিয়েট নেতারা গেছেন, এবং মাওলানা এবং হামজালাকেও দেখা গেছে খেলাফত মজলিসের থেকে, অন্যর ভিতরে কিন্তু, এবং ডাক্তার খালিদুজ্জামান, যিনি জানেন ঢাকা 17 আসনের এমপি প্রার্থী ছিলেন এবং বিপুল ভোটে তিনি হলেন বিজয় হয়েছে। এটাকে ইঞ্জিনিয়ারিং করে সেটাকে এইভাবে তারা করা হয়েছে। পিছনে দেখছেন একজনের শামুক করছে, শামুক উত্তোলন করতেছেন, এবং বিভিন্ন হাঁসকে বা মুরগি অন্য প্রাণীদেরকে তাদের একটা খাবারের বস্তু আল্লাপাক দিয়ে দিয়েছেন, সেগুলো উত্তোলন করতেছেন, টোকাচ্ছেন এক কথায়। এই ধরনের আমাদের বাংলাদেশের জন্য একটা বিশাল বার্তা বহন করে যে এই 10 জনের যে ইনভাইট করছে এবং তাদের লাল গালিচায় সম্বর্ধনা দেওয়া হয়েছে, যা বিশ্বের চোখে যারা সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ এবং দত্তবাবুদের মাথার ভাঁজ ফেলেছে।
এই বার্তাকে কি বহন করে, যা বাংলাদেশের ইতিহাসের এরকম সম্মাননা দিতে পারেনি কেউ, যা দিয়েছেন ইরান। তাদেরকে বাংলাদেশকে যারা যে পছন্দ করেন, যেহেতু অন্য অন্য বিভিন্ন দেশের, এবং আপনারা জানেন বিশ্বের বড় বড় হেভিওয়েট নেতারা এবং অনেকজনে অংশগ্রহণ করেছেন এখানে, সেই জানা যায় অনেকজনে পুরুষ নারীদের কান্না জড়িত কণ্ঠে তাদের নেতাকে শেষ বিদায়ের জন্য অংশগ্রহণ করেছেন। এটা আমাদের বাংলাদেশ অন্য তো আছেই, বাংলাদেশের জন্য একটা বিশাল আগামীতে ইরানের সাথে একটা কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং অন্য অন্য বিষয়গুলো নিয়েও আরেকটি বন্ধুত্ব ভাতৃ দেশ হিসাবে এক মুসলমান আর এক মুসলমানের সাথে যে সহযোগিতা, সেটাও আরও মজবুত একটি সেতুবন্ধন হবে বলে অভিজ্ঞজনরা মনে করেন। সুপ্রিয় দর্শক, আজকে যেখানে আমি আজকে আরেকটি কথা বললে না, যেটা আমেরিকার এক সাংবাদিক লারা মুরার নামে যে সাংবাদিক, ইনি তার আর্টিকেলে নিবন্ধনে লিখছেন যে ইসরায়েল হচ্ছে ডেমোক্রেসি, এক কথায় মানুষ হত্যা করা মানে তাদের আদর্শ। এই নারী সাংবাদিক কত বড় কলঙ্ক এবং মানবাধিকার লঙ্ঘন। আজকে জাতিসংঘ বলেন তাদের এইটা আইনের আওতায় আনা উচিত। এই সকল উস্কানিমূলক লিখনের মাধ্যমে জাতিকে ভ্রান্ত করে এবং তাদের পারপাস সাফ করার জন্য, এটা তো আসলে একটা সাংবাদিকের কাজ হতে পারে না। এ ব্যাপারেও লারা মুরারকে আইনের আওতা উচিত। সে নারী জাতি এবং সাংবাদিকের জন্য একটি ভয়ানক এবং বিপর্যয় ডেকে আনবে। মানুষের একটা সাংবাদিকের কথা হচ্ছে বস্তুনিষ্ঠ সত্য ঘটনাকে উপস্থাপন করা। একজনের পারপাস মানে ইস্কানি দিয়ে দাঙ্গা বাজানো, আরও মানুষকে আরও উদ্বুদ্ধ করা, এটা তো সাংবাদিকতার কাজ নয়। সুপ্রিয় দর্শক, আজকে যে সকল আমরা কথা বলি বিভিন্ন গণমাধ্যমে, আসলে কই সেই সকল আমাদের বাংলাদেশের কথা বলবেন? এই সাংবাদিকের ভিতরে হাতে গোনা কয়েকজন যোগ্য এবং সৎ সাংবাদিক পাওয়া যায়। ম্যাক্সিমাম সাংবাদিকই হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদের পারপাস সাফ করে। এবং এই সকল, যেরকম ঋষি নামে এক সাংবাদিক আছে বাংলাদেশে, যে সকল তার বক্তব্যে একটি ভারতের পারপাস এবং যে বিভিন্ন নেকেট ধরনের কথা বলে, এটা ইঙ্গিত করে কি তাহলে তিনি ওই ভারতে যে তার ওইগুলো টাকার বস্তা বস্তা টাকা পায় এবং 6 দিনে যে গিয়েছিলেন বিদেশে সফরে ভারতে, সেখান থেকে এইভাবে ট্রেনিং নিয়ে তার এই সকল টকশোতে। এবং আরেকজন আছে বিএনপির যে এমপি সংরক্ষিত আসনের সম্ভবত এই যে নীলা চৌধুরী, উনি যে তার বক্তব্যেই আসলে তিনি যখন এইসব কথা বলেন যে জুলাইয়ের ব্যাপারে যে গুলি সামনে দিয়ে দিয়েছেন না পিছন থেকে আসছে, তাহলে এটাকে কি তাকে আপনাকে করবেন, এটাকে কোন ধরনের করবেন? তাহলে কি পিছন থেকে কি জুলাইরাই হত্যা করেছে? এটাই তিনি তার প্রমাণ করতে চাচ্ছেন। এটা করলাম একজন জনপ্রতিনিধির বক্তব্য হওয়া সমাচিহ্ন নয়, জাতিটা মনে করে। এগুলো কি দেশের মানুষের ভিতরে একটা সাম্প্রদায়িক সৃষ্টি করা, মতনৈক্য সৃষ্টি করা। একজন সংসদের এই সকল কথা মানুষকে হতবাক করেছে। এখানে এই সকল বক্তব্যে এবং আজকে অন্য অন্য ব্যাপারে চৈতালি বলেন, হরিদাস বলেন, এরা আসছে ভারতের পারপাস এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। যেমন রংপুর একটি ভারতের অখণ্ড রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য, অথচ এখনও পর্যন্ত সেগুলো গণমাধ্যমে সেইভাবে ফুটে ওঠে নাই। অথচ একজন হিন্দুকে যদি নাজহাল করা হয় বা তাকে যদি হত্যা করা হয় বা তাদেরকে কোনো লোককে যদি ধর্ষণ করা হয়, তাহলে এটা মিডিয়ার একটি ফর্মিং বা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গণমাধ্যমকে একেবারে মানে তুলকালাম ঝড় তুলে দেবেন। অথচ মুসলমানদের ভিতরে এই যে বিভাজন সৃষ্টি করা, এর পিছনে কারণ আছে। এগুলো দীর্ঘদিনের সেই সকল আওয়ামীপন্থীদের ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া বীজ, সেটা এখনও পর্যন্ত প্রশাসন বলেন, গণমাধ্যম বলেন, সেগুলো এখনও পর্যন্ত দিব্যি তারা দাবি বেড়াচ্ছে। এই ব্যাপারে গণমাধ্যমের ব্যাপারে একটি রোল জারি করা উচিত। এমন কোনো বক্তব্য যেটি বিভাজন, রাজনৈতিক অঙ্গনে উত্তপ্ত করা, এই সকল একটি কমিশন গঠন করা উচিত তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। আপনারা 57 ধারা দিয়ে রাখছেন
আওয়ামী লীগের আমলের ডিজিটাল অ্যাক্ট 57 ধারার কোনো সংবাদ সরকারের বিরুদ্ধে কথা বলা যায় না। সরকার আকাম কুকাম করবে, দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, তার দলীয় লোকরা সেগুলো বলা যাবে না, তাইলে হবে। এবং পূর্বে দেখা গেছে হাসিনার আমলে যারাই সত্য গণতন্ত্রের কথা বলছেন, তাদের দাবি দেওয়া চাঁদাবাজির কথা, তাদেরকেও ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে জামাত শিবিরের। এইভাবে করে তাদেরকে দমন পীড়ন তৈরি করেছেন। সেই ধারাবাহিকতার এখন সেই বিএনপি সেই পথে হাঁটছেন। যদি এখনও পর্যন্ত যদি সংশোধন না হয়, তারা যদি সেই জুলাই অন্য গণতন্ত্রের রূপরেখার বাস্তবায়নের কথা বলা হয়, ফুলজুরি কথা বলা হয়, অথচ জনগণের মানবাধিকার, ন্যায় ইনসাফ, বিচার ব্যবস্থা সব কিছু এবং দলীয়করণ এর থেকে বেরিয়ে আসতে হবে। তারা অলরেডি দলীয়করণ করছেন। বিভিন্ন বিসি নিয়োগের ব্যাপারে বলেন, প্রশাসক, জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক সহ বিভিন্ন সিটি কর্পোরেশনের যে প্রশাসকের দায়িত্ব দলীয় লোককে দেওয়া হয়েছে। এতে নিয়ে রাজনৈতিক অঙ্গনে একটি দানা বাঁধতে শুরু করেছে। এই ব্যাপারে আমাদের এই সকল বৈষম্য থেকে বেরিয়ে ঐক্যর প্ল্যাটফর্মে আসতে হবে। জামাত ইসলামের সেই আহ্বান বারবার সংসদে দিচ্ছেন এবং বাইরে ভিতরে সব জায়গায় তারা সেইভাবে কথা বলে আসছেন। এখন সামনে তো এর আগেও জানেন ডাক্তার শফিকুর রহমান, তিনি বারবার বলে আসছেন, আপনারা ইতিবাচক কাজ করুন, আপনাদের পাশে আসি। আর যদি নেতিবাচক কোনো কাজ করেন, তাহলে আপনাদের রাজনৈতিক অঙ্গন হবে উত্তপ্ত। এর থেকে বেরিয়ে আসার দরকার আমাদের। প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।